বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি আজকে যেই ব্যাপারটা নিয়ে আলাপ করব, সেটা হলো বাংলাদেশে যে একটা গন্ডগোল হচ্ছে এখন, বা একটা অশান্তি রাজনৈতিক, সামাজিক, এবং সেটা নিয়ে ভারতের মিডিয়া অনেক চিল্লাচিল্লি করতেছে। এটা হলো যে চিন্ময় কান্তি দাসকে যখন অ্যারেস্ট করা হয় ঢাকা থেকে, অ্যারেস্ট করে তাকে চিটাগংয়ে নিয়ে যাওয়া হয়। এখন এই সমস্যার 50% দায়ভার হলো চিটাগংয়ের পুলিশ সুপারের। একজন হাই প্রোফাইল ব্যক্তিকে ঢাকা থেকে চট্টগ্রামে অ্যারেস্ট করে নিয়ে গেল, তাকে কোর্টে উঠানো হবে। তার একদিন বা 2 দিন আগে 2-3 প্লাটুন পুলিশ দিয়ে পুরা 4-5 স্কোয়ার মাইল চট্টগ্রামের কোর্টের 4-5 স্কোয়ার মাইল জায়গায় সে 2-3 প্লাটুন পুলিশ রাখতে পারত। আন্ডার কভার পাঠায় তাকে সেই জায়গাটাকে অবজার্ভ করতে পারত যে এখানে কোনো গণ্ডগোল হানাহানি হবে কি না। হি ফেলড। সে এটা করে নাই। সে কার পক্ষে কাজ করতেছে? তার দায়িত্ব তো ছিল জানমালকে রক্ষা করা। সেটা ইসকনের লোক হোক, আওয়ামী লীগের লোক হোক, বিএনপির লোক হোক, জামাতের লোক হোক, জনগণের হেফাজত করা তার দায়িত্ব ছিল। হি ফেলড ইট। এই জিনিসটা আমি হাইলাইট করি। 18 কোটি মানুষের কেউ কিন্তু এখন পর্যন্ত এটা নিয়ে কথা উঠায় নাই। এখন আরেকটা জিনিস যে আমি স্যালিউট দেই চট্টগ্রামের ফিরোজ খানকে, যিনি বিএনপির একজন কর্মী, যে সেই ইসকনের বিরুদ্ধে মামলাটা করছে। করাতে তাকে বিএনপি থেকে বের করে দেওয়া হয়েছে। ছি 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 ছি! বিএনপি কী করতেছে এগুলি? আমি তারেক রহমানকে রিকোয়েস্ট করব যে সসম্মানে ফিরোজ খানকে বিএনপিতে ফেরত আনায়, তার কাছে ক্ষমাপ্রার্থী হয়ে তাকে একটা ভালো পোস্ট দেওয়ার। কারণ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এরকম কাজ যদি বিএনপি করে। আমি দেখলাম অনেক লোকের একটু হতাশা যে জিনিসপত্র, দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে। এখন এটা আমরা একটা জিনিস বুঝতে হবে যে হাসিনা কয়েক হাজার কোটি টাকা ছাপাইছে। সে পালায় যাওয়ার আগে কয়েক হাজার কোটি টাকা ছাপাইছে। টাকা বেশি হয়ে গেছে। টাকা বেশি হইলে টাকার মূল্যমানটা কমে গেছে। হ্যাঁ, সেই জন্য জিনিসপত্রের দাম বেড়ে গেছে, যেহেতু টাকার মূল্য অনেক কমে গেছে। সারা দেশের মানুষের এই জিনিসটা বুঝতে হবে যে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। এটা এই সরকারের দোষ না, এটা হাসিনা এই আকাশটা করে গেছে। তো আপনার এখন বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়েছে কেউ বলতে পারবে? তো আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। এখন কোনো নাই, আয়নাঘর অ্যাক্টিভ না। কোনো আয়নাঘরই অ্যাক্টিভ না। কতজন লোক গুম হয়েছে? হয় নাই। তাহলে আইন শৃঙ্খলা অবনতি না, আইন শৃঙ্খলার আরেকটা পাশ দেখতে হবে, যেটাতে নাকি আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। আমরা যদি এখনও ওই সমস্ত গুজবের প্রতি কান দেই এবং ট্র্যাপে পড়ি, তাহলে আমরা ভুল করব। আর অনেকেই এখন আবিষ্কার করতেছে যে সমন্বয়কারীদের কেউ কেউ ছিল অ্যাডভাইজার, যারা তাদের কেউ কেউ আওয়ামী লীগের করছে, আওয়ামী লীগে ছিল। এখন তারা অ্যাডভাইজার বা বড় পোস্টে আছে, দেশের দায়িত্বভার নিছে। আমার কথা হলো যে আওয়ামী লীগ থাকছে তো কী হয়েছে? আওয়ামী লীগে তখন তারা ছিল। আওয়ামী লীগের ভিতরে গিয়ে তারা দেখছে যে আওয়ামী লীগ কী আকাজ-কুকাজ করতেছে। তারপরে তারা ফেরত আসছে যে না, ইটস নট অ্যাকসেপ্টেবল। এটা গ্রহণযোগ্য নয়, এবং সেইজন্য তারা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করতেছে। এটা অন্যায় কিছু না। 1940 সালে 47-এ যখন দেশ স্বাধীন হয়, তখন পূর্ব বাংলার সমস্ত লোক বলছে আমরা পাকিস্তানের সাথে যোগ দিব। পাকিস্তানের সাথে যোগ দেওয়া হয়েছে ধর্মের ভিত্তিতে। তারপরে দেখা গেল 22 বছরে যে পাকিস্তান তো বহুত আকাজ-কুকাজ করতেছে। আমাদেরকে তো বৈষম্যের ভিতরে ফালায় দিছে। আমাদেরকে তো ইকুয়ালি ট্রিট করতেছে না। এবং তারা পাকিস্তানের বিরুদ্ধে চলে গেছে। তারা স্বাধীনতার যুদ্ধে লিপ্ত হয়েছে, দেশ স্বাধীন করে ফেলাইছে। তো এটা কি অন্যায়? যে তারা তখন 22 বছর আগে আ পাকিস্তান, পাকিস্তান করছে, আর এখন তারা পাকিস্তান হটাও, পাকিস্তান হটাও করতেছে। পরিস্থিতির কারণে আমাদের মন মানসিকতাও চেঞ্জ হবে। আর রুমি ফারহানা নাকি আওয়ামী লীগের বিএনপির
এত বড় একজন অ্যাডভোকেট, এই ইয়াং লেডি কি বলল? আমি তো অবাক হয়ে গেছি। সে বলতেছে যে আ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। তার কারণ হলো যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় ভবিষ্যতে বিএনপিকেও নিষিদ্ধ করা হবে। এটা কেমন কথা? তার মানে সে পরিষ্কারভাবে বলতেছে যে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করবে লোকে? তার কারণ হলো কেন চায় নিষিদ্ধ করতে? তার কারণ হলো যে আওয়ামী লীগ যে স্বৈরাচার করছে, সেই স্বৈরাচারের কারণে তাকে নিষিদ্ধ করা হবে। তো রুমি ফারহানা পরিষ্কারভাবে বলতেছে যে ভবিষ্যতে তো তাহলে আমাদেরকেও নিষিদ্ধ করা হবে। বিএনপিকেও নিষিদ্ধ করা হবে। তার মানে সে বলতেছে যে আ বিএনপি স্বৈরাচারী হয়ে উঠবে। তারা গুম করবে, টর্চার সেল বানাবে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মানুষের ইয়েতে ধানের শীষ তো লগ্গিবে উঠাতে হবে না। আ ধানের শীষ দিয়া বাইরে মানুষের ১২টা বাজায় দিব। এটাই সে বলতেছে। এটা তো একটা লজ্জার কথা। কি করে এই কথা সে বলে? জিনিসটা এরকম, আমার পাশের বাসার একটা লোক মার্ডার করছে। মার্ডার করার পরে সে ধরা পড়ছে। ধরা পড়ার পরে প্রমাণ হইছে যে সে মার্ডারার। তারপরে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হলো। ক্যাপিটাল পানিশমেন্টটা কি? তাক ফাঁসি কাস্টে ঝুলানো হইল। হঠাৎ করে আমি তখন যদি গিয়ে বলি, এটা হয় নাই, এটা আমি একটা উদাহরণ দিচ্ছি। তখন যদি আমি গিয়ে বলি, "হ্যাঁ, তাকে কেন ফাঁসি দেওয়া হবে? তাহলে তো ভবিষ্যতে আমাকেও ফাঁসি দেওয়া হবে।" তার মানে কি? আমি পরিষ্কারভাবে বলতেছি যে, "I am planning to kill somebody. I am planning to murder somebody." এটা কি ধরনের কথা? তারেক রহমান কি দেখতেছেন না যে তার পার্টির উপরের লোকেরা কি বলতেছে? গ্রাসরুট লেভেলের বিএনপির আ উম কর্মীদেরকে আমি অনুরোধ করব যে, আপনারা এই ব্যাপারে কথাবার্তা বলেন। এই উপরের লেভেলের এরা আবোল-তাবোল কথা বলবে। মির্জা ফখরুল যিনি মুক্তিযোদ্ধা ছিলেন যথেষ্ট রেসপেক্টেবল ম্যান। উনি কি করে বলে যে, শেখ সাহেবের মূর্তি ভেঙে ফেলতেছে, আমার খুব খারাপ লাগতেছে। শেখ সাহেব কি করছে? কেন মূর্তি ভাঙতেছে? সেই জিনিসটা তো আগে চিন্তা করতে হবে। আর জয় বাংলার নাম দিয়ে যে অকাজ-কুকাজ তারা করছে, রেপ করার আগে কয় জয় বাংলা, বঙ্গবন্ধু জিন্দাবাদ, বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু। এই কারণেই তো জয় বাংলা কথাটাকে কলুষিত করে ফেলছে, শব্দটাকে। বঙ্গবন্ধুকে কলুষিত আচ্ছা ৭৫ এর পরে কেউ কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে আ কোনো এত রিসার্চ, এত কথাবার্তা, এত কিছু আসে নাই। তার কারণ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক ভালো কাজ করছে। দেশটারে তো এটলিস্ট একটা একটা হুজুক উঠায় দিয়া যুদ্ধ-মুদ্ধ করে যেমনি হোক দেশটা স্বাধীন হয়ে গেছে। হুম? সে চাক আর না চাক সেটা কোনো কথা না। পরিস্থিতি তার পক্ষে ছিল। সে যতই ভুল করুক বা স্বাধীনতার ঘোষণা না দেক, ইয়েকে সোহেল তাজের বাবারে সে বলছে নাকে তেল দিয়া ঘুমাও। যাই বলুক না কেন, সেইজন্য লোকে আর এটা নিয়ে কথা বলে নাই ৭৫ এর পর থেকে এই পর্যন্ত। কিন্তু হাসিনা ওয়াজেদ, ওয়াজেদ মিয়ার ওয়াইফ হাসিনা মিয়া, তার ফ্যামিলি নামটা আমাকে রেসপেক্ট করতে হবে। হাসিনা মিয়া করল কি, এমন শুরু করল যে বাধ্য হয়ে মানে কেঁচো খুঁড়তে সে একেবারে সাপ বাইর করে ফেলাইছে। মানুষ সেটা ক্ষমা করে দিছিল। যা হইছে, হইছে ঠিক আছে ফাইন। তারপরেও তো আমরা একটা দেশ পাইছি, শেখ সাহেব একটা লিড দিছিল এবং পাকিস্তানিদের বৈষম্যমূলক আচরণের কারণে বাঙালিরা একত্রিত হয়ে গেছিল। তখন কেউ একজন দাঁড়ায় আসে নাই শেখ সাহেব ছাড়া। শেখ সাহেব এমন একটা বক্তৃতা দিল যেটা একটা মানে ম্যাজিক্যাল থিং এবং এই কারণে সবাই একসাথে হয়ে গেল। হি বিকাম ভেরি পপুলার অ্যান্ড তার মানে তার উনি যেটা বলবে সেটাই কারেক্ট। লোকে এরকম একটা ধারণা ছিল। কিন্তু পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে অনেকেই মনে করছে যে শেখ সাহেবকে পাকিস্তানিরা কোনো বিষ-টিস দিয়ে দিছে। উনি তো এরকম ঠিকমতো যেটা আশা করছিল সেরকম কাজ করতেছেন না। মানুষ কিন্তু ক্ষমা করে দিছিল এটা। কিন্তু এখন এটা উঠানো হচ্ছে সেটাও সেই শেখ হাসিনার কারণে, হাসিনা মিয়ার কারণে। আর ওয়াজেদ সাহেবের ছেলে জয়, তার ফ্যামিলির নাম তো মিয়া। আপনারা একটু রেসপেক্ট দেখান। আপনাদের রাগ থাকতে পারে, অ্যাঙ্গার থাকতে পারে। আপনারা কিন্তু বললেন যে জয় মিয়া। হুম? কারণ আমার ফ্যামিলির নাম হলো খান। I feel proud of my family title and the name. এটাই হওয়া উচিত। হুম? তো এই বলে আজকে শেষ করি। আমি আরেকটা এপিসোড হয়তো পরে করব। আরো কিছু ব্যাপার আমার যেটা চোখে লাগতেছে, সেটা সেগুলি নিয়ে ডিসকাস করব। তো ঠিক আছে, আজকের মতো যাই। একটু ঠান্ডা পড়ছে, একটু জ্যাকেট-ট্যাকেট পরেছিলাম। বাংলাদেশ জিন্দাবাদ। খোদা হাফেজ।